ছয়টি কর্ম নামটা শুনে যা ভাবছেন ব্যাপারটা কিন্তু মোটেও তেমন কিছু নয়। চলুন এর আসল রহস্যটা কি সেটা আজ জেনে নেওয়া যাক। কর্ম বা কর্মফল এই শব্দটা আমাদের সবারই ভীষণ চেনা, তাই না? কথায় কথায় আমরা এটা ব্যবহার করি। এটা যেন আমাদের সংস্কৃতি আর আলোচনার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ভারতীয় দর্শনে কর্মফলকে বলা হয় কারণ আর ফলের এক বিশ্বজনীন নিয়ম। মানে সহজ কথায় বলতে গেলে যেমন কর্ম তেমন ফল। আমাদের অতীতের কাজ বর্তমানকে তৈরি করে, আর এখনকার কাজ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। কিন্তু কর্ম বলতে কি শুধু এটাই? আচ্ছা, ৬টি কর্ম বা ষটকর্মের কথা কি আগে শুনেছেন? চলুন দেখি এই ধারণাটা কর্মফলের ধারণা থেকে ঠিক কতটা আলাদা। আচ্ছা, তাহলে সবার আগে এই দুটো ধারণার মধ্যে যে একটা বড় পার্থক্য আছে সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, একদিকে আছে কর্মফল, এটা একটা নৈতিক এবং দার্শনিক ধারণা। আর অন্যদিকে আছে ষটকর্ম, যেটা কিনা হঠযোগের ৬টা শারীরিক শুদ্ধিকরণ প্রক্রিয়া। মানে একটা হলো দর্শন আর অন্যটা হলো শরীর চর্চার অভ্যাস। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এখন প্রশ্নটা হলো, শরীরকে এভাবে ভেতর থেকে শুদ্ধ করার দরকারটা কি? মানে এর পেছনের আসল কারণটা কি? যোগীরা কেন এর উপর এত জোর দেন? যোগের জগতে শুদ্ধি বা বিশুদ্ধিকরণকে বলা হয় একেবারে গোড়ার কথা। এটা শুধু বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং ভেতর থেকে শরীর আর মনকে শুদ্ধ করার একটা গভীর প্রক্রিয়া। শারীরিক সুস্থতা, প্রাণশক্তির ভারসাম্য আর স্বচ্ছ মানসিকতার জন্য এটাকে অপরিহার্য বলে মনে করা হয়। ১৭০০ শতকের একটা দারুণ শাস্ত্র আছে, ঘেরণ্ড সংহিতা। সেখানে শরীর শুদ্ধ করার গুরুত্ব বোঝাতে একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে। বলা হয়েছে, অশুদ্ধ শরীর কঠোর যোগ প্রক্রিয়া সহ্য করতে পারে না, ঠিক যেমন একটা কাঁচা মাটির পাত্র জলে রাখলেই গলে যায়। তার মানে উচ্চতর সাধনার জন্য শরীরকে আগে প্রস্তুত করে নিতে হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক সেই ৬টি শুদ্ধিক্রিয়া আসলে কি কি আর কিভাবে কাজ করে। এই যে দেখুন, টেবিলে ৬টা ক্রিয়ার নাম দেওয়া আছে: নেতি, ধৌতি, নলি, বস্তি, কপালভাতি আর ত্রাটক। প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা। কেউ নাক পরিষ্কার করে, তো কেউ হজমতন্ত্রকে ঠিক রাখে, আবার কেউ মনের একাগ্রতা বাড়ায়। প্রথমে আসি নেতিতে। এটা হলো নাক পরিষ্কার করার একটা প্রক্রিয়া। এটা লবণ জল বা একটা বিশেষ সুতো দিয়ে করা হয়। এর মূল লক্ষ্য হল আমাদের শ্বাস-প্রশ্বাসের রাস্তাকে একদম পরিষ্কার রাখা, যাতে প্রাণশক্তির প্রবাহ আরও ভালো হয়। এরপর আসছে ধৌতি। এটা আমাদের হজমতন্ত্র বা ডাইজেস্টিভ ট্র্যাক্টকে পরিষ্কার করে। এর কিছু প্রক্রিয়া একটু কঠিন, যেমন বস্ত্রধৌতি, যেখানে কাপড়ের ফালি ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য হল শরীর থেকে অতিরিক্ত শ্লেষ্মা বা মিউকাস দূর করা আর কফজনিত সমস্যার ভারসাম্য আনা। এবার একসাথে দুটো বিষয় দেখে নিই, নলি আর বস্তি। দুটোই আমাদের পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে কাজ করে। নলি হল পেটের মাংসপেশি ঘোরানোর একটা খুব অ্যাডভান্সড টেকনিক, যা আমাদের হজম শক্তি বাড়ায়। আর বস্তি হল শরীর থেকে টক্সিন বের করার একটা যৌগিক উপায়, অনেকটা যৌগিক কৌলন ক্লিনজিংয়ের মতো। ৫ নম্বরে আছে কপালভাতি। এর নামের অর্থটাই খুব মজার, মস্তক উজ্জ্বলকারী। অনেকে এটাকে শুধু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম ভাবেন, কিন্তু আসলে এটা একটা শুদ্ধিক্রিয়া। এখানে জোর দিয়ে শ্বাস ছাড়া হয়। উদ্দেশ্য হল ফুসফুস পরিষ্কার করা আর মানসিক জড়তা কাটানো। আর সবশেষে ৬ নম্বর ক্রিয়াটা হল ত্রাটক, মানে এক দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। এটা হতে পারে একটা মোমবাতির শিখা বা মনে মনে কোনো কিছুর কল্পনা করা। এর কাজ হল চোখের পেশিকে শক্তিশালী করা, মনকে শান্ত ও স্থির করা এবং আমাদের আজ্ঞা চক্রকে উদ্দীপিত করা। আচ্ছা, এই প্রাচীন কৌশলগুলো তো জানলাম, কিন্তু এইগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? চলুন ষটকর্মের এই যাত্রাপথটা একটু দেখে নিই, প্রাচীনকাল থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত। দেখুন, এর ইতিহাসটা কিন্তু বেশ পুরনো। সেই ১৫ শতকের হঠযোগ প্রদীপিকা
থেকে শুরু। এরপরে ১৭ শতকের ঘেরেন্ড সংহিতাতে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। আর আধুনিক যুগে মানে ২০ শতকের শুরুতে স্বামী কুবলায়ানন্দের মতো ব্যক্তিত্বরা এর ওপর বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। পরে স্বামী সত্যানন্দ সরস্বতী এটাকে চিকিৎসার একটা পদ্ধতি হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে দেন। তাহলে এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। আধুনিক বিজ্ঞান এই যোগ অভ্যাসগুলো নিয়ে কি বলছে? এর কি কোনো প্রমাণ আছে? যেমন ধরুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা। নেতি আর কপালভাতির উপর গবেষণা করে দেখা গেছে এগুলো সাইনাসের সমস্যা কমাতে দারুণ কাজ করে, শরীরে অক্সিজেন গ্রহণ বাড়ায়, এমনকি আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতেও সাহায্য করে। আর হজমের ক্ষেত্রে নলি আর ধৌতির মতো অভ্যাসগুলো বদহজম, অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে যে কতটা সাহায্য করে সেটাও এখন গবেষণায় প্রমাণিত। আর মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে ত্রাটকের কথা না বললেই নয়। এটা যে শুধু মনোযোগ আর স্মৃতিশক্তি বাড়ায় তাই না, উদ্বেগ কমাতেও এর ভূমিকা অনস্বীকার্য। তাহলে বোঝাই যাচ্ছে ষটকর্ম আসলে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মধ্যে একটা অসাধারণ সেতু তৈরি করেছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, আধুনিক বিজ্ঞান আজ এর শারীরিক উপকারিতা প্রমাণ করলেও এর আসল লক্ষ্যটা ছিল আরও গভীর, আরও আধ্যাত্মিক। শরীরকে শুদ্ধ করে প্রাণায়াম আর ধ্যানের মতো উচ্চ স্তরের সাধনার জন্য প্রস্তুত করাই ছিল এর মূল উদ্দেশ্য। আসলে আজকের এই দূষণ, স্ট্রেস আর বসে থাকার জীবনে ষটকর্ম আমাদের জন্য একটা দারুণ সমাধান হতে পারে। প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমানকে সুস্থ রাখার একটা উপায়। শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যদি এই সাধারণ দেখতে প্রাচীন কৌশলগুলোর পেছনে এত গভীর বিজ্ঞান থাকতে পারে, তাহলে আমাদের ইতিহাসে লুকিয়ে থাকা এমন আরও কত জ্ঞানকে আমরা হয়তো না জেনেই পাশ কাটিয়ে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো, তাই না?